আগামী অর্থ বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দেয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। জটিলতা দ্রুত নিরসনে পরিপত্র জারি। আবাসন ঋণের সর্বোচ্চ সীমা 4 কোটি টাকার নির্ধারণ। চাহিদা ও নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় এই সিদ্ধান্ত, বলছে বাংলাদেশ ব্যাংক। ভেনেজুয়েলা থেকে সর্বোচ্চ 5 কোটি ব্যারেল তেল পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। বিদেশি শক্তির উপস্থিতির নাকচ করলেন রদ্রিগেজ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। আগামী 2026-27 অর্থ বছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিল অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। বুধবার অনলাইন রিফান্ড প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে করদাতাদের যে জটিলতা রয়েছে তা নিরসনে পরিপত্র জারি করা হয়েছে। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘ প্রত্যাশার পর ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটালাইজ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে দীর্ঘতি, কাগজ নির্ভর ও দুর্নীতিপ্রবল ম্যানুয়াল পদ্ধতির অবসান হলো। এখন থেকে ব্যবসায়ীরা ভ্যাট রিফান্ড পাবেন 10 কার্যদিবসের মধ্যে, যেখানে আগে সময় লাগত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। ইতিমধ্যেই পরিপত্র জারি করেছে এনবিআর। বুধবার এনবিআর ভবনে আয়োজিত ভ্যাট রিফান্ড অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে মোট রিফান্ড আটকে আছে 4,000 কোটি টাকা, যার মধ্যে ভ্যাট 1500 কোটি, আয়কর ও কাস্টম শুল্ক সহ অন্যান্য করের রিফান্ড আটকে আছে 2,500 কোটি টাকার মতো। ধাপে ধাপে এসব রিফান্ডও অনলাইনে ফেরত দেওয়া হবে। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স লাইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনেও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে, অনলাইন রিটার্ন চলে আসবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, আয় পরিবর্তন করে আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। জানান, করজালের পরিসর বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রিফান্ড আবেদন দাখিল কিংবা চেক সংগ্রহের জন্য করদাতাদের এখন আর সশরীরে ভ্যাট কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হবে না বলে জানান তিনি। কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিসে আসার জন্য, এটা করা লাগবে না। তার মানে হলে এতগুলো গাড়ি চলবে না, অথবা মোটরসাইকেল চলবে না, অথবা সিএনজি চলবে না। তার মানে এত হাজার হাজার লিটার তেল বাঁচবে, এত হাজার হাজার লিটার তেল বাঁচবে মানে এত লাখ লাখ ডলার বাঁচবে। কারণ আমি তো তেলটা ডলার দিয়ে ইম্পোর্ট করি। রাস্তায় যানজট কমবে, পরিবেশ দূষণ কমবে, সব দিক থেকে সুবিধা। আমি যদি ঘরে বসে যদি সব কাজ করতে পারি, তাহলে আমি কেন অফিসে দৌড়াবো। নতুন এই ব্যবস্থায় ভ্যাট ব্যবস্থাপনায় ই ভ্যাট সিস্টেমের সাথে অর্থ বিভাগের আইবাস সিস্টেমের সমন্বয় করা হয়েছে। অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর প্রথম দিনেই 115টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার পরিমাণ 124 কোটি। এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ও আবাসন খাতে বাড়তি চাহিদা বিবেচনায় আবাসন ঋণের সর্বোচ্চ সীমা নতুন করে 4 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একটি পরিপত্রে এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একজন গ্রাহককে ব্যাংক সর্বোচ্চ কত পরিমাণ আবাসন ঋণ দিতে পারবে তা নির্ভর করবে সেই ব্যাংকের খেলাপি ঋণের ওপর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিষয়ে আগের যেসব সার্কুলার ছিল সেগুলো বাতিল করে এই নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। গতকাল পরিপত্র জারি করে ভোক্তা ঋণ সংক্রান্ত প্রুডেন্সিয়াল রেগুলেশনের 23 নম্বর বিধিতে এ সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এবারে জানাবো পুঁজিবাজারের খবর। 2 দিন পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজারের সূচক, বেড়েছে সার্বিক লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স 39.09 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,992 পয়েন্টে। 3.90 পয়েন্ট বেড়ে ডিএসএ এর সূচক দাঁড়িয়েছে 1,009 পয়েন্টে। বেড়েছে ডিএস 30। বুধবার সর্বমোট লেনদেন হয়েছে 456 কোটি 68 লাখ টাকা, যা গতকালের তুলনায় বেশি। এদিন 193টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 131টির এবং অপরিবর্তিত আছে 64টির দর। তেল ভান্ডার লক্ষ্য করে ভেনেজুয়েলার মার্কিন আগ্রাসন বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, মাদুরোর দেশে পরমাণু অস্ত্র না থাকায় সহজেই স্বার্থ হাসিল করতে পারছে বিশ্ব মোড়লরা। এতে পরমাণু অস্ত্রের পক্ষে আওয়াজ তুলতে পারে উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলো।
ভেনেজুয়েলার তেল ভান্ডারকে নজরে রেখেই দেশটিকে টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগ্রাসন চালিয়ে মঞ্চস্থ করেছেন মাদুরোকে তুলে নেওয়া সহ নানান নাটক। এমন বাস্তবতায় প্রমাণ হলো ট্রুথ সোশ্যালে এই মার্কিন প্রেসিডেন্টের এক পোস্টে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রশাসন যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ 5 কোটি ব্যারেল তেল দেবে, যা বিক্রি হবে বাজার মূল্যে। জানান তেল বিক্রি করে যা অর্থ আসবে তার নিয়ন্ত্রণ থাকবে মার্কিন প্রেসিডেন্টের হাতে। সেই সঙ্গে আশ্বস্ত করেন ভেনেজুয়েলা থেকে তেল বিক্রি করা অর্থ ব্যয় করা হবে ওই দেশ এবং যুক্তরাষ্ট্রের কল্যাণে। ভেনেজুয়েলার তেল উত্তোলনে শিগগিরই মার্কিন তেল কোম্পানির সঙ্গে বসবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার পরমাণু অস্ত্র থাকলে নির্বিঘ্নে নিজেদের স্বার্থ হাসিল করতে পারত না যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় ট্রাম্পের এমন আগ্রাসন বিশ্ব রাজনীতিকে আরো অস্থির করে তুলবে। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করবে উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলো। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত রয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। 2023 সালের হিসেব বলছে 303 বিলিয়ন ব্যারেলের মতো। এটি বিশ্বের ভূগর্ভস্থ অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় 20%। আসমাতুলি, নিউজ 24। আগামী 24 ঘন্টার মধ্যে বিইআরসি কর্তৃক পরিবেশকদের সমন্বয়ে নতুন করে এলপি গ্যাসের মূল্য সমন্বয় ও প্রশাসন কর্তৃক পরিবেশক হয়রানি বন্ধ করা না হলে 8 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এলপি গ্যাস সরবরাহ এবং বিপণন বন্ধ করার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলপি গ্যাসের লাগামহীন কৃত্রিম সংকট এবং মূল্য বৃদ্ধি প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংকটময় পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি মন্ত্রণালয়, বিইআরসি এবং কোম্পানির সমন্বয়ে আমদানি মূল সংকট ও সরবরাহ বৃদ্ধি না করে অযথা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক হয়রানি ও জরিমানা করা হচ্ছে। সিন্ডিকেট ভেঙে দিয়ে ব্যবসায়ীদের হয়রানি না করে সরকারকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির আহ্বান ব্যবসায়ীদের। একসময় পুরুষের শ্রম ঘামে গড়ে ওঠা হাওরের কৃষি এখন নতুনত্ব লাভ করেছে নারীর হাতের ছোঁয়ায়। কিশোরগঞ্জের হাওরে নারীদের কোমল হাতের কঠোর ছোঁয়া আর ঘাম ছড়ানো পরিশ্রমে দিগন্ত থেকে দিগন্তে ছড়াচ্ছে কৃষির আবাদ। তবে তাদের আক্ষেপ পুরুষদের থেকে অর্ধেক পারিশ্রমিক পাচ্ছেন তারা। টিটু দাসের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কাকডাকা ভোরে খাবারের বাটি হাতে নিয়ে দলে দলে ছুটছেন নারীরা। গন্তব্য কৃষিক্ষেত। মনে হচ্ছে প্রকৃতিকে তারা জানাতে এসেছেন, যেই কোমল হাত সন্তানের যত্ন নিতে পারে, প্রয়োজনে সেই হাত ফলাতে পারে সোনালী ফসল। কিশোরগঞ্জের অষ্টগ্রামের কমলা ইউনিয়নের হাওরে কুয়াশা ভেজা ভোরে শরীরে চাদর জড়িয়ে এভাবেই বোরো চারা রোপণ করছেন নারীরা। ঠিক সংসারের কাজের মতোই নিপুণতার ছোঁয়ায় গোছালোভাবে রোপণ করে চলছেন এসব চারা। পুরুষের সঙ্গে সমানতালে কাজ করে বদলে দিচ্ছে হাওরের কৃষি, সেই সাথে দেশের অর্থনীতিও। আমরা কাজ করি, আমরা দিন ভুট্টা গাছ লাগাইছি, ভুট্টা গাছ কোবাইছি, কেল তুলছি। সারাদিন আমরা খুব পরিশ্রম করি, বেড়াতে 500 আমরা 300। তবে এসব কর্মজীবী নারীদের অভিযোগ, পুরুষের সাথে সমানভাবে কাজ করলেও পারিশ্রমিক পাচ্ছেন পুরুষের অর্ধেক। আমরা কাজ করি এক মিলই, আমরা যেমন 6টার সময়, ফুসা লগা 6টার সময়, আমরা যা 4টার দিকে, ফুসা লগা যা 4টার দিকে। আমরা সকালবেলা 6টার সময় 300 টাকা হাই, বেড়াইতে 600 টাকা হাই। নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য দাবি করে এই কৃষি কর্মকর্তা জানান, নারী শ্রমিকরা ন্যায্য মজুরি পান না। নারী শ্রমিকরা তাদের যথার্থ মজুরি পায় না, এটি সত্য। আমরা আশা করব যারা জমির মালিক এবং যারা গৃহস্থ, যারা নারীদেরকে দিয়ে ধান রোপণ কাজ করাচ্ছেন, তারা নারীদের প্রাপ্য এবং সম্মানিত মর্যাদাটুকু দিয়ে তাদেরকে মূল্যায়নটা করবেন, এটি আমরা আশা করি। নারী শ্রমিকদের পারিশ্রমিক পুরুষদের সমান হলে কাজে আরো বেশি উৎসাহ বাড়বে বলেও মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিশ্র সবজি চাষে ঝুঁকছেন নারায়ণগঞ্জের কৃষক। অধিক লাভ এবং চাহিদা থাকায় আধুনিক মিশ্র ফসল বা রিলে ক্রপ পদ্ধতিতে সবজি চাষ করছেন তারা। এই পদ্ধতিতে চাষে কৃষকদের পাশে থেকে সহায়তা করছে কৃষি বিভাগ। ফুয়াদ হাসানের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বুধবার জাতীয় প্রেস ক্লাবের স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জেসিডি ফোরাম। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনায় তার রাজনৈতিক দর্শন ও চিন্তা চেতনাকে সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের অবস্থান থেকে এই দলের জন্য কাজ করে যাব। গৃহবধূ থেকে আজকে এই দলকে এই পর্যন্ত টেনে এনেছেন, আজকে যারা এখানে মঞ্চে আছে ওনারই প্রোডাক্ট, যারা নেত্রীর সাথে রাজনীতি করেছে তারাই সবচেয়ে ভাগ্যবান। বাঙালি জাতির ইতিহাসে এমন মহিয়সী নেত্রী আর আসবে না উল্লেখ করে নেতারা বলেন, গণতন্ত্র রক্ষায় বেগম জিয়া ছিলেন এদেশের অহংকার। সবকিছু ঊর্ধ্বে উনি দেশপ্রেমের যে প্রমাণ দেখিয়ে দিয়ে গেছেন। আমরা আজকে যে ডিজিটালাইজেশন, এখানে সবাই মোবাইল ঘাঁটতেছি, everybody are watching Facebook, everybody are sending the message, internet and all the things. Why it has come? Behind the reason, Madam Khaleda Jia. She introduced, it was in 1995, and we are the part of the BNP ex JCD ছাত্রদল। আজকের যে উদ্দেশ্য আমাদের সামনে আমরা ধারণ করেছি, আগামীর যে পথ চলা, আমাদের নেত্রী ছিলেন আগ্রাসন বিরোধী নেত্রী। ম্যাডাম আমাদের জন্য যেটা রেখে গেছেন, সেই শক্তি, সেই সাহস, সেই দেশপ্রেম, সেই জাতীয়তাবাদ, সেগুলোকে সমুন্নত রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং তার জন্য আমরা যারা সাবেক ছাত্রনেতা আছি, যারা বিএনপি ছাত্রদল করে বড় হয়েছি, তাদের অনেক দায়িত্ব আছে এই দেশটাকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার আশা ব্যক্ত করেন সাবেক ছাত্রনেতারা। নামির আহমেদ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।